নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। সাগরদিঘি চত্বরে ব্যারিকেড ভাঙচুর ফরওয়ার্ড ব্লকের। চোপড়ার চেতনাগছে ইন্দো বাংলাদেশ সীমান্তে মাটি চাপা পড়ে মৃত শিশুদের দেহের সৎকার হলো মঙ্গলবার সকালে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামল আশাকর্মীরা। আসছে বিস্তারিত খবরে। সাগরদিঘি চত্বরে ব্যারিকেড ভাঙচুর ফরওয়ার্ড ব্লকের। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরের স্মারকলিপি ও বিক্ষোভ দেখান কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক কমিটি। মিছিল করে আসার পর রাজ্য প্রশাসন ও রাজ্য পুলিশের বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যারিকেড ভাঙচুর করে ঢুকে পড়ে ফরওয়ার্ড ব্লক কমিটি। ঘটনায় পুলিশ প্রশাসনের মধ্যে ধস্তাধস্তি হয়। আগামী 16 তারিখ সারা দেশে এই প্রতিবাদটা হবে। আজকে পশ্চিমবাংলা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমাদের রাজ্যের সমস্ত গণসংগঠন ট্রেড ইউনিয়নগুলো বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 13 তারিখে করা হবে আমরা। কিন্তু আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম আজকে কেন্দ্রীয় রাজ্য সরকার নতুন করে সরস্বতী পূজার আগের দিন আবার ছুটি ঘোষণা করে দিলেন। বিগত দিনে দেখেনি। আসলে আমাদের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের যে লড়াইটা, সেই লড়াইটা যাতে সফল না হয় তার জন্য চেষ্টা করেছে তারা। আমরা মূল দাবি করেছি এটা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। আজকে যেভাবে শ্রমকোর্টের মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শ্রমকোর্টটা বাতিল করতে হবে, স্মার্ট মিটার বাতিল করতে হবে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, সারের উপর ভর্তুকি দিতে হবে। পাশাপাশি আমার দেশের সমস্ত গরিব মানুষের জন্য আজকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করতে হবে। মহিলাদের কাজের জায়গায় যেন আজকে মান সম্মান নিয়ে কাজ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবির পাশাপাশি শিক্ষাক্ষেত্রকে বেসরকারীকরণ করে দেওয়া যেভাবে চেষ্টা করছে, আগামী দিনে গরিব মানুষের ছেলেমেয়েরা আগামী দিনে আর পড়াশোনা করতে পারবে না, যেভাবে ব্যবসায় পরিণত করা হচ্ছে শিক্ষাকে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সরকার আজকে আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। যে জনসমুদ্র আজকে হয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবদের যে বিক্ষোভে তারা উত্তাল হয়েছে, তারা দেখতে পাচ্ছেন আপনারা সবার সামনে। শুধু আজকে কুচবিহার জেলা না, সারা রাজ্যেই সমস্ত জেলায় জেলায় এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এবং আমার বিশ্বাস আগামী দিনে এই সংগঠন শক্তি যেদিন অফিস খুলবে, আগামী দিনে আলোচনার সিদ্ধান্ত, রাজ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণ করে, রাজ্য আমাদের বামপন্থী ট্রেড ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা জবাব চাইবো, জবাব আমাদের দিতে হবে। এই দাবিগুলো নিয়ে আজকে মূলত আমাদের ডেপুটেশন। সমস্ত জায়গায় তো কারচুপি, এটা কেন? আমরা তো স্বাধীন দেশের নাগরিক। আমরা তো চাই যে একটা সুষ্ঠুভাবে সরকার যে কাজ করবে সে কাজটা আমরা শান্তিমূলকভাবে করতে চাই। কিন্তু এমন কোনো জায়গা নাই যে সেখানে কারচুপি নাই। সরকারের সব কিছু জায়গার মধ্যে কারচুপি। এটা কেন? মানুষ নিরাপত্তা নাই মানুষের, এটা ভালো কাজ করতে যাবে সেখানেও কারচুপি। কারচুপি ছাড়া কি রাজ্য সরকারের কোনো কাজ নাই? আমি এটাই বলি। আপনার নামটা বলুন। আমার নাম আফিজিয়ার রহমান। ইসিসিএন খবর, দিনহাটা। চোপড়ার চেতনাগছে ইন্দো বাংলাদেশ সীমান্তে মাটি চাপা পড়ে মৃত শিশুদের দেহের সৎকার হলো মঙ্গলবার সকালে। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী চেতনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সামনে মাঠে ইতিমধ্যেই অবস্থান বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে তৃণমূলের। এসে পৌঁছেছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মন্ত্রী গোলাম রব্বানী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। রাজ্য জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা তুঙ্গে। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী রাজ্যপালকে নিশানা করে বলেন, সন্দেশখালীর ঘটনায় রাজ্যপাল সেখানে যেতে পারলেন, কিন্তু চোপড়ার বিএসএফদের গাফিলতিতে প্রাণ গেল 4-4টে শিশুর। সেই ক্ষেত্রে রাজ্যপাল কেন চোপড়ায় আসতে পারলেন না? অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানান, এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া মাত্রই রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারগুলোকে 3 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু কেন্দ্র অথবা বিএসএফদের পক্ষ থেকে আর্থিক অনুদান তো দূরে থাক, সামান্য সহানুভূতিটুকুও দেখাননি। তাই যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলোর প্রতি কোনরূপ আশ্বাস অথবা সাহায্যের কথা না জানানো হচ্ছে, আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। জেলাতে কোনোদিনও হয়নি, আর আমরা জানতাম না কি বিএসএফ এর অত গাফলতি থাকবে। আর 100 মিটারের মাঝখানে 4টা ছেলে পড়ে যাবে ড্রেনে,
আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তা মারধর করে, আর 4টা ছেলে পরে গেল, বিএসএফের কোনো যায় আসলো না, আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। আমরা অবাক হয়ে যাচ্ছি, যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ, ওনাকে আগে রিজাইন করা হোক, আর না হলে ওই 4টা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার ওনাকে। সন্দেশখালিতে কি হচ্ছে? কিছু নাই তো, তারপরেও স্মৃতি ইরানি গিয়ে ওখানে লম্বা লম্বা কথা বলছে। গভর্নর ওখানে যাচ্ছে, কেন গভর্নর সাহেব এখানে আসতে পারেনি? এখানে তো আসার দরকার ছিল গভর্নর সাহেবকে। স্মৃতি ইরানি 4টা ছেলে মারা মৃত্যু হলো, একটা কথা বলতে পারলো না। অমিত শাহ একটা কন্ডোলেন্স দিতে পারলো না। যার জন্য আমাদের দাবি অমিত শাহ রিজাইন করুক আগে এজ এ হোম মিনিস্টার, আর না হলে ও ক্ষমা যাক ওই 4টা পরিবারের কাছে গিয়ে। এই ছেলে খেলা হয়ে গেছে কি? আমরা বড় এলাকাতে থাকি, সবসময় বিএসএফ আমাদেরকে ধুমধাম করে মারে, গান ডাউন করে, কিন্তু বাচ্চাদের উপর করবে, বাচ্চাদেরকে মারবে, এটা মেনে নিতে পারি না। এখানকার লোক, আমার এমএলএ আমাদের সামনে আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইলা কারওয়াল সাহেব আছেন, সহকারী সভাধিপতি আছেন, এই পম্পা সরকার রাজ্য নেত্রী আছেন, আমরা সবাই আছি। আজকে আমাদের আমরা ধর্ণা দেখে বসবো। ইসিসিএন খবর, দিনহাটা। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলো আশাকর্মীরা। বেতন বৃদ্ধির দাবিতে ময়নাগুড়িতে আন্দোলনে নামলো আশাকর্মীরা। মঙ্গলবার তারা ময়নাগুড়ি শহরে মিছিল করে। মঙ্গলবার তারা কর্মবিরতির ডাক দিয়েছিল। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা বাণী বসু বলেন, এর আগে আমরা স্বাস্থ্য ভবনে আন্দোলন করেছিলাম। সেই সময় আমরা আশ্বাস পেয়েছিলাম বেতন বৃদ্ধির, কিন্তু বাজেটে আমাদের বেতন বৃদ্ধির কোনো উল্লেখ নেই। তেমনি কেন্দ্র থেকে যে বাজেট হয়েছে সেখানেও আমাদের বেতন বৃদ্ধির কোনো উল্লেখ নেই। সেই কারণেই আমাদের ক্ষোভ। ছিলেন যে আমাদের বেতন বৃদ্ধি করবে এবং আমাদের একটা ভালো আশ্বাস দিয়েছিলেন। আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা নভেম্বর থেকে আমরা কর্মবিরতিতে যাব, কিন্তু তিনি আমাদেরকে অনুরোধ করবার জন্য আমরা কর্মবিরতিতে যাইনি। কিন্তু এখন দেখা গেল যে রাজ্য সরকার আমাদেরকে এই বাজেটে কোনো জায়গাতে আমাদের 1 টাকাও বাড়ালো এবং আমাদের প্রতি এত অমানবিক ব্যবহার করলো। তিনি আমাদের টাকাটা না বাড়িয়ে তিনি কেন্দ্রীয় সরকার আর লক্ষ্মীর ভাণ্ডার আর বিভিন্ন টাকা উনি বাড়িয়েছেন, কিন্তু উনি যে আমাদের প্রতিশ্রুতিটা দিলেন সেই প্রতিশ্রুতিটা কিন্তু উনি আমাদের কাছে রাখলেন না। 12 ডিসেম্বরে আমরা একটা দিল্লিতে আমরা একটা প্রোগ্রাম করি, আন্দোলন করি। সেই আন্দোলনেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে আগামী বাজেটে আমাদের কিছু উনি করবেন, কিন্তু দেখা গেল যে ওনারও বাজেট বেরিয়ে গেল, কিন্তু উনি আমাদের আশাকর্মীদের কোনো বেতন বৃদ্ধি করলেন না, না স্থায়ীকরণ করলেন না এবং স্বাস্থ্যকর্মীর স্বীকৃতিও তিনি আমাদেরকে দিলেন না। উপরন্তু তিনি আমাদেরকে আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত করে দিলেন। আমাদের কথাটা হচ্ছে আয়ুষ্মান ভারত আমাদের কি জন্য দরকার আর কেনই বা লাগবে আমরা সেটাও জানি না, ঠিক আছে, আমরা সেটা বলতে পারবো না। এবার আমাদের যেহেতু বেতনটা উনি বৃদ্ধি করেননি, তাই গতকাল আমাদের রাজ্য জুড়ে একটা বিধানসভা ঘেরাও ছিল। বিধানসভা ঘেরাও যে আমরা করব সেটা আমরা অনুমতি নিয়েছিলাম, কিন্তু সেখানে দেখা গেল বিধানসভা ঘেরাও ক্ষেত্রে তিনি আমাদেরকে দেখা করলেনই না, উপরন্তু আমাদেরকে এমন নির্মম অত্যাচার লাঠিচার্জ করলো এবং প্রায় 50-এরও বেশি আশাকর্মী ও আইসিডিএসদেরকে তিনি তারা অ্যাটাক করলো এবং তাদেরকে জেলে পুরে দিল। বর্তমানে আজকে কি সেই কারণে আপনাদের যে বেতন বৃদ্ধির জন্য বেতন বৃদ্ধি এবং কালকে যে অমানবিক ব্যবহারে তার জন্য আমরা আজকে কর্মবিরতি রেখেছি এবং সারা রাজ্য জুড়েই আমাদের এই পথসভা হচ্ছে। কতদিন চলবে? ইসিসিএন খবর, দিনহাটা। পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে মঙ্গলবার সমস্ত অঙ্গনওয়াড়ি বন্ধ রেখে ধর্মঘটে ডাক দিয়েছেন। মঙ্গলবার বেলা 1টা নাগাদ মাথাভাঙ্গা মেলার মাঠ থেকে ধর্মঘটের সমর্থনে একটি মিছিল মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে। অঙ্গনওয়াড়ি কর্মী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেতন ন্যূনতম 26,000 টাকা করা, স্মার্টফোন দেওয়া এবং গ্র্যাচুইটি পেনশন ও বাজার দর অনুযায়ী ডিম সবজির মূল্য দেওয়ার দাবিতে ধর্মঘটে ডাক দেন এবং এই ধর্মঘটের সমর্থনে এদিন তারা মিছিল করেন। পরবর্তী দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। ডিম সবজির বাজার দরের ডিম সবজির দাম, ন্যায্য দাম, পেনশন, গ্র্যাচুইটি
এবং স্মার্টফোনের দাবিতে আজকের এই ধর্মঘট আমাদের 2021 সাল থেকে আমাদের পোষণ অ্যাপে কাজ করাচ্ছে কেন্দ্র সরকার, কিন্তু আমরা কোনো স্মার্টফোন দেওয়ার কথা আমরা বিভিন্ন দপ্তরে নির্দিষ্ট সময়ে আমরা জানিয়েছি। বলা হয়েছিল, অফিস থেকে বলা হয়েছিল যে আমাদের 1 মাসের মধ্যে স্মার্টফোন দেওয়া হবে, কিন্তু 2024 এসেও আমরা স্মার্টফোন পাইনি। অনেক কর্মীদের ধারে বাকিতে স্মার্টফোন কিনে কাজ করছে, কিন্তু এখন 3 বছর হয়ে গেল স্মার্টফোন নষ্ট হয়ে গেছে। আমরা কেউ ছেলের কেউ মেয়ের স্মার্টফোন দিয়ে কাজ করতেছি, কিন্তু এখন নষ্ট হয়ে গেলে আমরা কী করবো? আর দিনের পর দিন আমাদের অফিস প্রতিনিয়ত আমাদের অনলাইনে কাজ খাটাচ্ছে। আমরা এই দাবিতে আমরা যদি আগামী 15 তারিখের মধ্যে স্মার্টফোন না দেয় তা আমরা পোষণ অ্যাপে কোনো কাজ করব না। আমরা বাচ্চার সেন্টার খুলবো, সেন্টারে রান্না করব, মায়েদের বাচ্চাদের খাওয়াবো, কিন্তু পোষণ অ্যাপে কাজ করব না। আমরা আগের মতো রেজিস্টার মেনটেন করব, এই কাজ করব, কিন্তু পোষণ অ্যাপে কাজ করব না। ইসিসিএন খবর দিনহাটা। মালদহে আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার জেলা প্রশাসনিক ভবনের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি। বামেদের শ্রমিক সংগঠনের আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার জেলা প্রশাসনিক ভবনের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি, জোর করে ডিএম ঢোকার চেষ্টা বাম কর্মী সমর্থকদের, পুলিশের বাধা, ধাক্কাধাক্কি। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ সহ স্বচ্ছতার সাথে নিয়োগ, দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে আইন অমান্য জেল ভরো আন্দোলন ঘিরে তুলকালাম। মালদা শহর জুড়ে মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে বামেদের এই মিছিল আটকে দেয় পুলিশ। এরপর শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে বাম কর্মীরা। ইসিসিএন খবর দিনহাটা। ফের পাওয়ার লিফটিংয়ে সোনার পদক জয় করল ময়নাগুড়ির সংঘমিত্রা রায়। ময়নাগুড়ি দক্ষিণ ফুসকাডাঙ্গা গ্রামের সংঘমিত্রা দুবার পাওয়ার লিফটিংয়ে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও সে ন্যাশনাল গেমে সোনা জয় করেছিল। এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় সে সোনা জয় করেছে। এই প্রতিযোগিতার আসর বসেছিল বরানগড়ে। সংঘমিত্রা রায়ের বাবা তুষারকান্তি রায় পেশায় কৃষক, তার মা শিপ্রা রায় গৃহবধূ। দরিদ্রতাকে দূরে সরিয়ে দেশের নাম উজ্জ্বল করাই তার একমাত্র লক্ষ্য বলে সে জানিয়েছে। এদিকে সংঘমিত্রা সোনা জয় করে আশায় খুশি এলাকার বাসিন্দারা। সে বাড়িতে আসার পর তাকে অভ্যর্থনা জানায় এলাকার লোকজন। সংঘমিত্রা বলেন, পাওয়ার লিফটিং যে প্রতিযোগিতা হয়েছিল তার 3টি ইভেন্ট হয়েছিল। 3টি ইভেন্ট মিলিয়ে পয়েন্টের উপর নির্ভর করে এই খেলা হয়। সেখানে সোনার পদক পেয়েছি। 2022 ও 23 সালে দুবার রাজ্য চ্যাম্পিয়ন হয়েছি। এছাড়াও 2023 সালে মহারাষ্ট্রে ন্যাশনাল খেলার আসর বসেছিল, সেখানে আমি সোনা জয় করেছি। আমি আরও এগিয়ে যেতে চাই। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।